ফরিনা পদ্মজার হাতে চুমু দেন। তিনি এখন ভোরের শিশিরের মতো শীতল। নিজের ভেতরের সবটুকু রাগ, ক্ষোভ, আগুন ঢেলে দিয়েছেন পদ্মজার ভেতর। এবার বোধ হয় মুক্তির পালা। ফরিনা পদ্মজার চোখের দিকে তাকিয়ে বললেন, তোমার মুখটারে আমার জান্নাতের সুবাসের লাহান মিষ্টি মনে হয়। পদ্মজা ফরিনার মাথায় হাত বুলিয়ে দিয়ে আবেগপ্রবণ হয়ে বলল, আপনি আমার আরেক মা, আমার আরেক বেহস্ত। ফরিনা হাসলেন। পদ্মজা বলল, আজ থেকে আপনার সব দায়িত্ব আমার। আপনাকে সুস্থ রাখার দায়িত্ব আমার। আমি আপনার সব চাওয়া পূরণ করব। ফরিনা হাসলেন। ধীরে ধীরে বললেন, আমি পাপী। ধর্ম নিয়ে আমার শিক্ষা আসছিল না, তুমি আমারে শিখাইছো। শেষ দিনগুলা তোমার কথা মতো ইবাদত করছি। যদি আল্লাহ কবুল কইরা আমার নামে জান্নাত কইরা রাখে, দরজার সামনে তোমার লাইগা খাড়ায় থাকাম। ফরিনার কথাগুলো পদ্মজার বুকে তীরের মতো আঘাত আনে, গায়ে কাটা দিয়ে ওঠে। সে দুই হাতে ফরিনাকে জড়িয়ে ধরে বলল, কেন এসব বলছেন আম্মা? আমার ধারে আমার লগে ঘুমাও মা। পদ্মজা ফরিনার পাশে শুয়ে পড়ে। ফরিনাকে জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করে। মাথায় হাজারটা ভাবনা, অনেক ক্ষোভ, ঘৃণা। এত সব নিয়ে কি ঘুম আসে? দীর্ঘ সময় পর তার চোখ দুটি বন্ধ হয়। এরপর দিন সারাদিন ফরিনা কথা বলেননি, খাবারও খাননি। বাড়ির কোনো পুরুষই বাড়িতে ছিল না। রাতে পদ্মজা শুতে আসে। ফরিনা পদ্মজার দিকে তাকিয়ে একবার শুধু হাসেন। পদ্মজা দুরু দুরু বুক নিয়ে চোখ বুজে। কিছু মুহূর্ত পার হতেই দ্বিতীয়বারের মতো আরেক মায়ের মৃত্যুর সাক্ষী হয়। ধাপড়ানোর শব্দ শুনে পদ্মজা ধরফরিয়ে উঠে বসে। ফরিনার শরীর কাঁপছে। মাথার কাছে হারিকেনের আলো নিভে যাওয়ার পথে। পদ্মজা, ফরিনা আর অদৃশ্য আজরাইল ছাড়া ঘরে কেউ নেই। পদ্মজার বুকের ধরফরানি বেড়ে যায়। সে ফরিনার এক হাত চেপে ধরে কলিমা শাহাদত পড়তে থাকে। পদ্মজার মুখে উচ্চারিত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু স্মরণ করিয়ে দেয় সৃষ্টিকর্তার কথা। যিনি সৃষ্টি করেছেন তার কাছেই ফিরে যেতে হচ্ছে। পদ্মজার সাথে সাথে ফরিনাও উচ্চারণ করেন। তার পরপরই দেহ ছেড়ে পাড়ি জমান দূর দূরান্তে। পদ্মজা আম্মা ডেকে চিৎকার করে কেঁদে উঠল। ফরিনার প্রাণবিহীন দেহটার উপর আছড়ে পড়ে বলল, আপনিও আমাকে ছেড়ে চলে গেলেন আম্মা? আমির সবে মাত্র বাড়িতে প্রবেশ করেছে, পানি পান করছিল। পদ্মজার কান্না কানে ভেসে আসতেই সে গ্লাস রেখে উল্কার গতিতে ছুটে এসে মজিদের ঘুম ভেঙে যায়। পদ্মজার কান্না শুনে তিনি অবাক হলেন। আমির তো পদ্মজাকে মারবে না, তাহলে এই মেয়ে এইভাবে কাঁদে কেন? তিনি চশমা পরে ঘর থেকে বের হন। আমিনা নিজ ঘরে চুপ করে বসে আছে। ভূমিকম্প হয়ে গেলেও তিনি বের হবেন না। খলিল, রিদওয়ান বাইরে। লতিফা, রিনু হারিকেন জ্বালিয়ে দৌড়ে আসেন। বিদ্যুৎ নেই বিকেল থেকে। আমির ঘরে প্রবেশ করে চমকে যায়। পদ্মজার হাউ মাউ করে কাঁদছে। আমির ফরিনার পাশে এসে দাঁড়ায়। আলতো করে ছুঁয়ে ডাকে, আম্মা। ফরিনার সাড়া নেই। আমিরের মস্তিষ্কে যখন বুঝতে পারে তার মা বেঁচে নেই, সে স্তব্ধ হয়ে যায়। চারপাশ থমকে যায়। মজিদ ঘরে এসে প্রবেশ করতেই আমির তার উপর ঝাঁপিয়ে পড়ে। তার রক্তবর্ণ চোখ দুটি বেয়ে জল পড়ছে। সে রাগে কাঁপতে থাকে। মজিদকে এলো পাথারি ঘুষি দিল। তারপর গলা চেপে ধরে বলল, কুত্তার বাচ্চা, আম্মার উপর হাত তুলতে না করছিলাম না? পদ্মজার উপর নজর রাখা দুজন ব্যক্তি আমিরকে ঝাপটে ধরে। আমিরের মুখ থেকে নির্গত হতে থাকে বিশ্রী গালিগালাজ। মজিদের চোখ ফুলে গেছে, নাক দিয়ে রক্তের স্রোত নেমেছে। তিনি বিস্ফোরিত নয়নে চেয়ে আছেন। আমির কখনো তার সাথে এমন করেননি। কারো জন্য কারো জীবন থেমে থাকে না। সময় তার মতো করেই সবাইকে নিয়ে ছুটে বেড়ায়। দেখতে দেখতে কেটে গেছে 2 দিন। মজিদ আলোক ঘরের বারান্দায় বসে আছেন। দুপুর অবধি বাড়ি ভর্তি মানুষ ছিল। মোড়ল বাড়ির সবাই ছিল। কিছুক্ষণ হলো সবাই নিজেদের বাড়ি ফিরেছে। তিনি মনে মনে ক্রুদ্ধ। আমিরের শক্ত হাতের চাপ তার গায়েও পড়েছে। তা মানতে পারছেন না। বিপদের আশঙ্কায় মাথা দপদপ করছে। বাড়িতে আসা অনেকে প্রশ্ন করেছে, মুখে কি হয়েছে? মজিদ তখন লজ্জা নিয়ে জবাব দিয়েছে, সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল। এছাড়া যুক্তিগত আর কোনো অজুহাত তিনি খুঁজে পাননি। অনেকে মজিদকে সন্দিহান চোখে দেখেছে। মজিদ চেয়ার এক হাতে খামচে ধরেন। রাগের শরীর পুড়ে যাচ্ছে। বুকের ভেতর দাউ দাউ করে আগুন জ্বলছে। সেখানে খলিল উপস্থিত হয়। মজিদের দৃষ্টি আকর্ষণের জন্য খ্যাক করে কাশেন। মজিদ তাকালেন না। খলিল বললেন, ভাই, সমাবেশের কি করণ? রবিবারের দাওয়াত দিবি। ফরিনার জন্য দোয়া চেয়ে নেব সবার কাছে। এখন ভালো সময়। আচ্ছা ভাই। মজিদ তাকালেন। খলিল বললেন, সেরিগুলারে কবে পাঠাইবা? আরও তো 6টা মেয়ে বাকি। কবে পাঠাবে আমির জানে। ওর সাথে কথা বল। তোমার স্যারার লগে আমি কথা কইতে পারতাম না। খলিল ঘোর আপত্তি জানালো। মজিদ আর চোখে খলিলকে দেখলেন। দৃষ্টিতে অনেক রাগ। কিছুক্ষণ পর প্রশ্ন করলেন, রিদওয়ান কোথায়? বাজারে। আচ্ছা যা। খলিল জায়গা ত্যাগ করেন। মজিদ এক হাতে কপাল ঠেকিয়ে ভাবেন, আমিরের মনে কি চলছে? কেন তার চোখের দৃষ্টি 2 রকম? এভাবে চলতে থাকলে হাওলাদার বংশের দুর্যোগ নেমে আসবে।
বাইরে মোলায়েম ঠান্ডা বাতাস, পরন্ত বিকেলের স্নিগ্ধ পরিবেশ। পদ্মজা শাল দিয়ে মাথা ঢেকে রেখেছে। সে ধীরে পায়ে হেঁটে আসছে, পিছনে দুজন লোক। ফরিনার ঘরের সামনে এসে থমকে যায় পদ্মজা। পালঙ্কের পিঠ ঠেকিয়ে মেঝেতে বসে আছে আমির, এক হাঁটুতে এক হাত রাখা। জানালা দিয়ে আসা বাতাসে তার কপালে ছড়িয়ে থাকা চুলগুলো নড়ছে। কারো উপস্থিতি টের পেয়ে আমির চোখ তুলে তাকালো। পদ্মজা ঘরে প্রবেশ করে, দীর্ঘশ্বাস ছেড়ে বলল, অথচ আপনি আমার মাকে খুন করতে চেয়েছিলেন। অন্যের মা তো, তাই না? আমির চোখ সরিয়ে নিল। পদ্মজা বলল, যে মেয়েগুলোকে স্বীকার করেন সেই মেয়েগুলোরও মায়েদের একই রকম কষ্ট হয়। আমি অবাক হচ্ছি আপনি আম্মার জন্য কষ্ট পাচ্ছেন দেখে। কথা শোনাতে এসেছ? পদ্মজা হাসলো, বলল, যখন আম্মা দিনের পর দিন কষ্ট সহ্য করে যাচ্ছিল তখন কোথায় ছিলেন? কেন তাকে শান্তির দেখা দেননি? ছেলে হিসাবে কি করেছেন? উল্টো কষ্ট দিয়েছেন। আম্মা আমার সম্পর্কে অনেক কিছু জানতোই না, কষ্ট পাবেন কেন? তিনি কখন জেনেছেন সব? আমির নিরুত্তর। পদ্মজা উৎসুক হয়ে রইল। আমির বেশ খানিকক্ষণ পর বলল, যেদিন বাড়িতে এসেছি সেদিন রাতে। পদ্মজার কপালে ভাঁজ পড়ে। সে প্রশ্ন করল, যেদিন আম্মা আমাদেরকে ওই বাড়ি থেকে আনতে গিয়েছিল সেদিন? আমির জবাব দিল ছোট করে, কিভাবে জেনেছে? আমির বিরক্তি নিয়ে পদ্মজার দিকে তাকালো, বলল, এত প্রশ্ন করো কেন? আমি জানতে চাই, জেনে কি হবে? আম্মা আমাকে থাপ্পড় তো কম দেয়নি, আমি চুপ করে সহ্য করেছি, আম্মাকে কিছু বলিনি। তাহলে আমি কি করে কষ্ট দিয়েছি? আমিরের প্রশ্নের উত্তর না দিয়ে পদ্মজা প্রশ্ন করলো, আপনি এই পাপের সাথে জড়িত সেটা আম্মা এতদিনেও বুঝেনি কেন? কিভাবে লুকিয়ে রেখেছেন? আমির চট করে উঠে দাঁড়ায়, মনের সবটুকু রাগ পালঙ্কে লাথি মেরে মিটিয়ে নেয়। তারপর বেরিয়ে যায়। পদ্মজারও রাগ হয় খুব। সে নিজের ঘরে এসে দরজা বন্ধ করে দিল। তারপর আলমারি খুলে ছুরি নিল। আমির ঘর থেকে সব ছুরি সরিয়ে নিয়েছিল। মানুষের ভিড়ে পদ্মজা মজিদের ঘর থেকে দুটো ছুরি সংগ্রহ করেছে। সতর্কতার সাথে একটা ছুরি শরীরের ভাঁজে রেখে দিল পদ্মজা। আলমারির কপাট লাগাতে গেলে একটা চিঠি মেঝেতে পড়ে। পদ্মজা দ্রুত চিঠিটি তুলল। পূর্ণা সকালে দিয়েছে। আলমগীর পদ্মজার নামে মোড়ল বাড়িতে এই চিঠিটা পাঠিয়েছে। চিঠির খামের উপর লেখা, পদ্মজা ছাড়া অন্য কারো পড়া নিষেধ। তাই পূর্ণা অথবা প্রেমা কেউ পড়েনি। পূর্ণার মনে হয়েছিল এটা গোপনীয় চিঠি, তাই সে লুকিয়ে পদ্মজাকে দিয়েছে। পদ্মজা এখনো পড়েনি। সে যত্ন করে রেখে দেয়, সময় বুঝে পড়বে। আমির তৃতীয় তলার একটা ঘরে এসে বসলো। তার নিজেকে পাগল পাগল লাগছে। এক হাত কাঁপছে। যখন সে নিজের সত্তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তার পা অথবা হাত কাঁপে। আমির জানালার বাইরে মিনিট দুয়েক তাকিয়ে থাকে। তারপর আচমকা দেয়ালে নিজের কপাল দিয়ে আঘাত করে। 3 বারের সময় কপাল ফেটে রক্ত বেরিয়ে আসে। চোখ দুটি ছোট ছোট হয়ে যায়। তার ঠোঁট শুকিয়ে কাঠ, শরীর অসর হয়ে পড়ে। তবুও জ্ঞান হারায়নি। দুর্বল হয়ে রক্তাক্ত অবস্থায় শুয়ে থাকে মেঝেতে। মৃদুল মোড়ল বাড়ির পথে দাঁড়িয়ে আছে। তার আজ বাড়ি ফেরার কথা ছিল। অনেকদিন ধরে অলন্দপুর এসে মেহমান হয়ে আছে। ছোটবেলায় একবার 4 মাস হাওলাদার বাড়িতে ছিল, তারপর আর থাকা হয়নি। এইবার 1 মাস হয়ে যাচ্ছে। এতদিন থাকতো না যদি পূর্ণার দেখা না পেত। জ্যোৎস্না রাত নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল, কিন্তু পরিণার মৃত্যুর জন্য সে রাত উপভোগ করা হয়নি। সে আগামীকাল বাড়ি ফিরবে, তাই পূর্ণার সাথে দেখা করতে এসেছে। নূপুর ধগ্নি ভেসে আসে, মানে পূর্ণা আসছে। মৃদুল সোজা হয়ে দাঁড়ালো। পূর্ণা দৃশ্যমান হয়। সে মৃদুলের সামনে এসে দাঁড়ালো। মৃদুল পূর্ণার দিকে একদম এগিয়ে এসে বলল, কেমন আছো? ভালো। আপনি কেমন আছেন? ভালো। প্রান্তর কি খবর? কুড়াল বানাচ্ছে, ওর কামই এমন। পূর্ণা হাসলো। মৃদুল বলল, চলো নদীর দিকে হাঁটি। চলুন। দুজন মাদানী নদীর পাশে এসে দাঁড়ায়। 2 দিক গাছপালা। দুজনের মাঝে 2 হাত দূরত্ব। মৃদুল এক টুকরো পাথর নদীর পানিতে ছুড়ে দিল। পাথরটি পানিতে 2-3 বার ব্যাঙের মতো লাফ দিয়ে ডুবে যায়। পূর্ণা হাসলো, বলল, আমিও এরকম পারি। মৃদুল একটা পাথর পূর্ণার হাতে দিয়ে বলল, কইরা দেখাও। পূর্ণা করে দেখালো। তারপর বলল, চাপা মারি না আমি। মৃদুল শুধু হাসলো, কিছু বলল না। পূর্ণা অপেক্ষা করছে মৃদুল কি বলবে শোনার জন্য। অনেকটা সময় কেটে যায়। মৃদুল পূর্ণার দিকে ঘুরে দাঁড়ায়। 2 পা এগিয়ে আসে। পূর্ণা চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে। মৃদুল পূর্ণার 2 হাত শক্ত করে ধরল। পূর্ণা আনন্দে আত্মহারা হয়ে পড়ে। মৃদুল তার হাত ধরলে সে অন্য এক জগতে চলে যায়, যে জগতে কেউ নেই, শুধু ভালোবাসা আর ভালোবাসা, ভালোবাসা। মৃদুল বলল, রাইতে বাড়িতে যাইতাছি। বাড়িতে যাবে শুনে পূর্ণার চোখে মুখে আধার নেমে আসে। সে প্রশ্ন করলো, রাতে কেন? রাতে হাওলাদার বাড়ির একটা ট্রলার ওইদিকে যাইব, তাই রাইতেই যাব ভাবতেছি। পূর্ণা নতজানু হয়ে ব্যথিত স্বরে বলল, ও আচ্ছা, যান। মৃদুল বলল, মন খারাপ করো না, জলদি আইসা পড়বো। পূর্ণার কান্না পাচ্ছে। মৃদুল চলে যাবে শুনলেই তার বুক ফেটে কান্না আসে। সে মৃদুলের চোখের দিকে তাকিয়ে বলল, কেন আপনি এত দূরের মানুষ? তার ব্যাকুল কণ্ঠের অভিযোগটি মৃদুলের হৃদয়কে কাঁপিয়ে তোলে।
সে মৃদু হাসল। পূর্ণার হাত দুটি শক্ত করে ধরে বলল, আম্মা আব্বারে নিয়ে আসবো। পূর্ণা চকিতে তাকালো। ঠোঁট দুটি নিজেদের শক্তিতে আলাদা হয়ে যায়। মৃদুল পূর্ণাকে আরো অবাক করে দিয়ে বলল, তোমার আপাই বলেছে আমার আম্মা আব্বাকে নিয়ে আসতে। পূর্ণার হৃৎপিণ্ড থমকে যায়, চোখ ফেটে জল। অন্ধকারে কিছুই দেখা যায় না। পায়ের শব্দটি কাছে আসতেই পদজা ছুরি দিয়ে আন্দাজে আঘাত করে। আমির আহ করে উঠল। আক্রমণকারীরা কখনো আমিরের থাবা থেকে বের হতে পারে না। আঘাত পাওয়ার সাথে সাথে আমির পদ্মজাকে না দেখে পদ্মজা কিছু বুঝে ওঠার পূর্বে আন্দাজে তার এক হাত দিয়ে পদ্মজার মুখ খামচে ধরে দেয়ালে বাড়ি মারল। তাৎক্ষণিক আমিরের নখ ডেবে যায় পদ্মজার দুই গালে। রাতের অন্ধকার একজন আরেকজনকে ভুল ক্রমে আঘাত করার মাধ্যমে ইশারা দেয় তারা দুজন দুই পথের পথিক। পদ্মজার মৃদু আর্তনাদ শুনে আমিরের রক্ত ছলকে উঠে। সে দ্রুত তার বুক পকেট থেকে লাইটার বের করে আগুন জ্বালালো। হলুদ আলোয় পদ্মজার মুখখানা ভেসে উঠে। মাথা দুই হাতে ধরে রেখেছে, ভ্রু যুগল কুচকানো। আমির অস্পষ্ট কণ্ঠে উচ্চারণ করলো, পদ্মজা। সে পদ্মজাকে ছোঁয়ার জন্য হাত বাড়ায়। তখন পদ্মজা বলল, দূরে সরুন। পদ্মজার কণ্ঠে একটু তেজের আঁচ পাওয়া যায়। আমির কথা বাড়ালো না, সোজা লতিফার ঘরের দিকে গেল। লতিফা রিনুকে ডেকে নিয়ে আসে। রিনুর হাতে হারিকেন। লতিফা রিনুর পদ্মজাকে উঠতে সাহায্য করে। পদ্মজার মাথা ফুলে গেছে, ভন ভন করছে। পদ্মজা লতিফাকে ধরে সিঁড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করে। শেষ ধাপে গিয়ে একবার পিছনে ফিরে তাকালো। হারিকেনের হলুদ আলোয় আমিরের জীর্ণ শীর্ণ মুখটা দেখে পদ্মজার বুকটা হাহাকার করে উঠে। কোথায় ছুরির আঘাত পেয়েছে কে জানে। পদ্মজা দৃষ্টি ফিরিয়ে নিল। আমির রিনুকে বলল, উপরে যা, লতিফা বুবুকে সাহায্য করিস। রিনু নতজানু হয়ে ভয়ার্থ কণ্ঠে বলল, তোমার ঘাড় দিয়া রক্ত যাইতাছে ভাই। আমির হাসলো। সিঁড়ি ভেঙে নামার সময় পা ফসকে যায়। আমির কুজো হতেই পদ্মজার আক্রমণ এক জায়গায় বারবার আঘাত পেতে হচ্ছে। আমির রিনুকে বলল, ঘাড়টা পচে যাওয়া বাকি, যা উপরে যা। আমির অন্দরমহলের বাইরে পা রেখে ঠান্ডা বাতাসে কেঁপে ওঠে। শীতের প্রকোপ তীব্র, মাথায় ঘাড়ে তীব্র ব্যথা। ঠান্ডা বাতাসে আরো ভয়াবহ যন্ত্রণা হচ্ছে। সবকিছু ছাপিয়ে হৃদয়ের ব্যথাটা দ্বিগুণ আকারে বেড়ে চলেছে। পদ্মজার ঘৃণা ভরা দৃষ্টি আমির আর নিতে পারছে না। প্রথম দিকের মতো শান্ত থাকা যাচ্ছে না। নিয়ন্ত্রণ হারিয়ে সে পঙ্গু হওয়ার পথে। শরীরের রক্ত আর হৃদয়ের যুদ্ধ আমির শ্বাস প্রশ্বাসের ব্যাঘাত ঘটাচ্ছে। নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। আমির নিজেকে শক্ত করার চেষ্টা করে। দুই হাতে চুল ঠিক করে অন্দরমহলের পিছনের দিকে হেঁটে আসে। 3-4টে কুকুর দেখতে পেল। ভাঙা প্রাচীর দিয়ে হয়তো প্রবেশ করেছে। আমির কুকুরগুলোর দিকে এক ধ্যানে তাকিয়ে থাকে। কুকুরগুলোও তাদের হিংস্র চোখ দিয়ে আমিরকে দেখছে। আমির দীর্ঘশ্বাস ছাড়ল। রাতের নিস্তব্ধতায় সেই দীর্ঘশ্বাসের শব্দ দুরন্ত বাতাসে ভাসিয়ে নিয়ে গেল অনেক দূর পর্যন্ত। বেওয়ারিশ কুকুরগুলো সেই শব্দ শুনে চমকে ওঠে, নড়ে চড়ে দূরে সরে গেল। আমির হেসে তাদের বলল, বুকের যন্ত্রণার এক অংশ দীর্ঘশ্বাসের সাথে বের হয়নি, আর এতেই ভয় পেয়ে গেলি তোরা। একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠল। আমির এগিয়ে যেতেই কুকুরগুলো ছুটে পালায়। আমির অপলক চোখে সেদিকে তাকিয়ে রইল। অকারণেই হাসলো। তারপর গভীর জঙ্গল পেরিয়ে পাতাল ঘরে প্রবেশ করে। রাফেদ আমিরকে দেখে আটকে উঠল। বলল, স্যার, কিভাবে এসব হলো? আমির চেয়ার টেনে বসে বলল, দ্রুত পরিষ্কার করো। রাফেদ আমিরকে পরিষ্কার করে দিল। আমির শার্ট পাল্টে পাঞ্জাবি পরল। তার আর কোনো কাপড় এখানে নেই, সব অন্দরমহলে নিয়ে গিয়েছিল। সাদা পাঞ্জাবি রয়ে গেছে। পাঞ্জাবিটা পরতে গিয়ে মনে পড়ে পদ্মজার কথা। পদ্মজার সাদা রং পছন্দ। প্রতি শুক্রবারে আমির সাদা পাঞ্জাবি পরে জুম্মায় যেত। জুম্মায় যাওয়ার পূর্বে পদ্মজা খুব যত্ন করে পাঞ্জাবির 3টে বোতাম লাগিয়ে দিত। লাগানো শেষে বলতো, আমার সুদর্শন স্বামী। পদ্মজা যতবার এ কথা বলতো ততবার আমির প্রাণ খুলে হেসেছে। সে জানে না পদ্মজার চোখে সে কতটা সুন্দর, কিন্তু পদ্মজার দৃষ্টি ছিল মুগ্ধকর। মুগ্ধ হয়ে সে আমিরকে দেখত। আমির পাঞ্জাবির বোতামে চুমু দেয়। তখনই কানে বেজে উঠে, ছুবেন না আমায়, দূরে সরুন, আমি আপনাকে ঘৃণা করি। কথাগুলো তীরের মতো আঘাত হানে মস্তিষ্কে। আমির নিজের চুল খামচে ধরে। রাগে চিৎকার করতে করতে A1-এর পালঙ্কে লাথি দিতে থাকে। পালঙ্ক ভেঙে যায়। রাফেদ দৌড়ে আসে, কিন্তু আমিরকে ধরার সাহস হয় না। আমিরকে আর যে যাই ভাবুক, রাফেদ জানে আমির পাগল, একটা সাইকো। সে যখন রেগে যায় সবকিছু তছনছ করে ফেলে। আমিরের এই রাগের শিকার যে মেয়ে হয়েছে, সেই মেয়ে নিঃশ্বাসে নিঃশ্বাসে নিজের মৃত্যু কামনা করেছে। রাফেদ দূরে দাঁড়িয়ে থাকে। সে মনে মনে এই হিংস্র মানুষটার মৃত্যু কামনা করে। কত মেয়ে আমিরকে বাবা ভাই রেখেছে ছেড়ে দেওয়ার জন্য, আমির ছাড়েনি। মুখের উপর লাথি দিয়ে ছুঁড়ে ফেলেছে মেঝেতে। রাফেদ বাধ্য হয়ে এই জগতে প্রবেশ করেছে অর্থের অভাবে। ভাবেনি এতটা পাশবিক নির্মম এরা, কিন্তু আর বের হওয়ার উপায় ছিল না। বের হতে চাইলে মৃত্যু অনিবার্য। তাই সে এই নৃশংসতার সাথে তাল মিলিয়েছে। পরিবারের দুর্দশা তাকে জ্ঞানহীন করে দিয়েছিল। এক কথায় গ্রহণ করে নিয়েছিল এই পথ।
যখন এক একটা মেয়ের কান্না সে শুনে, মনে হয় তার বোন কাঁদছে, আকুতি করছে। প্রথম প্রথম সেও কান্না করত, এখন মানিয়ে নিয়েছে, কিন্তু মনের কোণে মুক্তির আশা এখনো আছে। তলোয়ারের আঘাতের চেয়ে ধারালো কাছের মানুষের দেওয়া আঘাত। যেদিন রাফেদ বুঝতে পেরেছে আমিরের দুর্বলতা পদ্মজা, সেদিন থেকে সে দোয়া করছে আমির যেন এই দুর্বলতার ভার সহ্য করতে না পেরে দুর্বল হয়ে পড়ে, হাঁটু গেড়ে পড়ে যায় মাটিতে, নিঃস্ব হয়ে যেন দিকদিশা হারিয়ে ফেলে। আমিরের ছটফটানি অস্থিরতা রাফেদের মনে আনন্দের বন্যা বইয়ে দিচ্ছে। আমির শান্ত হয়, রাফেদকে বলে, পানি আনো। রাফেদ পানি নিয়ে আসে। আমির পানি পান করে ধর রক্তে এসে প্রবেশ করে। B3-তে আমির পা রাখতে মেয়েগুলোর চোখে মুখে স্পষ্ট ভয় জমে। রাফেদ চেয়ার নিয়ে আসে। আমির চেয়ারে বসলো না, মেয়েগুলোকে দেখে বেরিয়ে আসলো। B1-এ গেল, যেখানে একটা মেয়েও নেই। শুকনো রক্ত পড়ে আছে, সব কয়টি মেয়ে কুরবান হয়ে গেছে, নদীর স্রোতে ভেসে গেছে। এই ঘরের দেয়ালে দেয়ালে শত শত মেয়ের আর্তনাদ বাজে। আমির পুরো ঘরটা ঘুরে ঘুরে দেখলো। 20 বছর আগে সে এই পাতাল ঘরে প্রথমবার এসেছিল, তখন তার বয়স 15। তার বয়সী একটা মেয়েকে সে প্রথম আঘাত করেছিল। এই ঘরেই মেয়েটা আমিরের পায়ে ধরে মুক্তি ভিক্ষা চায়। আমির মুখের উপর লাথি মারে, সঙ্গে সঙ্গে মেয়েটার নাক মুখ ফেটে রক্ত বেরিয়ে আসে। মনে পড়তেই আমিরের শরীরটা কেমন করে ওঠে। তার ভেতরে অদৃশ্য কি যেন এক প্রবেশ করেছে, ভেতরটা খুঁড়ে খুঁড়ে খেয়ে নিঃস্ব করে দিচ্ছে। এক কোণে সুন্দর নকশায় তৈরি করা সিংহাসনের মতো চেয়ার রয়েছে। আমির সেখানে বসলো। এই চেয়ারে বসে কত নগ্ন মেয়ের তীব্র যন্ত্রণার আর্তনাদ সে উপভোগ করেছে। আমির এক হাতে কপাল ঠেকিয়ে চোখ বুজে। চোখের পর্দায় পদ্মজার রাজত্ব। তাদের ঢাকার বাড়িতে কোনো এক বর্ষায় পদ্মজা তার শাড়ি 2 হাতে গোড়ালির উপরে তুলে দৌড়ে সিঁড়ি বেয়ে নামছে। পিছনে ধাওয়া করছে আমির। পদ্মজার কলকল হাসিতে যেন পুরো বাড়ি নৃত্য করছিল। বাইরে ঝমঝম বৃষ্টি, কি অপূর্ব সেই মুহূর্ত। আমির চোখ খুলে ছাদের দিকে তাকায়, তারপর রাফেদকে ডাকলো। রাফেদ। রাফেদ দৌড়ে আসে। আমির রাফেদকে মিনিট 3 সময় নিয়ে দেখলো। তার চোখের দৃষ্টি শীতল। রাফেদের বুক দুরুদুরু করছে। আমির বলল, কেমন আছো? রাফেদ চমকে যায়, সে হতভম্ব। বেশ খানিক সময় নিয়ে উত্তর দিল, ভালো স্যার। তোমার বোনের ছেলে হয়েছিল নাকি মেয়ে? রাফেদের মনে হচ্ছে তার কলিজা এক্ষুনি ফেটে যাবে। তার চোখ দুটি মার্বেলের মতো গোল গোল হয়ে যায়। সে কণ্ঠে বিস্ময়তা নিয়ে বলল, ছেলে মেয়ে দুটোই। যমজ? জি স্যার। তুমি মুক্তি চাও? রাফেদ বিস্ময়ের চরম পর্যায়ে। আমির বলল, যদি চাও তাহলে আজ থেকে তুমি মুক্ত। রাফেদের মাথায় যেন আসমান ভেঙে পড়ে। সে ধপ করে মেঝেতে বসে পড়ল, অস্থির হয়ে পড়ে। তার অনুভূতি এলোমেলো হয়ে যায়। সে আমিরের 2 পা ঝরিয়ে ধরে কেঁদে দিল, বলল, স্যার স্যার, আমি মারা যাচ্ছি। আমির আদেশের স্বরে বলল, পা ছাড়ো রাফেদ। 30 মিনিটের মধ্যে জায়গা না ছাড়লে আর যেতে পারবে না। রাফেদ ঝরঝর করে কাঁদতে থাকলো, যেন পাহাড় ভেঙে ঝর্ণার পানি ঝরছে। আমির বলল, উঠো, তারপর দৌড়াও। রাফেদ দ্রুত উঠে দাঁড়ালো। সে তার ব্যাগ গুছিয়ে দ্রুত এই অন্ধকার ছেড়ে হারিয়ে যায় আলোর সন্ধানে। আমিরের বুকটা খা খা করছে। রাফেদের চোখে মুখে মুক্তির যে আনন্দ সে দেখেছে, সেই আনন্দের তৃষ্ণায় তার কলিজা শুকিয়ে যাচ্ছে। কবে এই তৃষ্ণা মিটবে? কবে? আমিরের বুকে জ্বালা পোড়া শুরু হয়। মনে হচ্ছে কোনো ঘূর্ণিঝড় ধেয়ে আসছে, যে ঘূর্ণিঝড় চোখের পলকে সব লণ্ডভণ্ড করে স্তব্ধ করে দিবে। লতিফা রিনু চলে যেতেই পদ্মজা বিছানা ছেড়ে টেবিলে বসলো, হাতে তুলে নিল কলম। প্রিয়তম, আমার প্রতিটি রজনী যেন বিষাক্ত হয়ে উঠেছে। আমি আপনাকে ভুলে যেতে চাই, কিন্তু সম্ভব হচ্ছে না। বিছানার চাদরে আপনার শরীরের ঘ্রাণ, প্রতিটি লোমকূপ বারবার জানান দেয় তারা আপনাকে ভালোবাসে। আমার অস্তিত্বের পুরোটা জুড়ে আপনার বিচরণ। বুকের ভেতরটা দগ্ধ হয়ে খান খান। আপনার উন্মুক্ত বুকের সাথে চেপে ধরে বলেছিলেন, আপনার তেতো জীবনের মিষ্টি আমি। আপনার মুখে ছিল হাজার হাজার শুকরিয়া, অথচ এই সময়ে এসে আপনি আপনার তেতো জীবনটা বেছে নিয়েছেন, ছুঁড়ে ফেলেছেন আমাকে। এই কোন গভীর সমুদ্রের অতলে আমাকে ছুঁড়ে দিলেন? আপনার পাপের শাস্তি কেন আমি পাচ্ছি? আবেগ বিবেকের যুদ্ধে আমি বারবার আহত হয়ে পিছিয়ে যাচ্ছি। নিজের সবটুকু আপনার নামে দলিল করে দিয়ে আমি ভুল করেছি। এখনও আপনার শরীরের এক একটা আঘাত আমাকে চূর্ণ বির্ণ করে দেয়, কিন্তু আমি আপনাকে আঘাত করতে চাই আমার ভেতরের জ্বলন্ত আগুন নেভাতে। আপনার এবং আপনার দলের প্রতিটি নরপশুর রক্তের ভীষণ প্রয়োজন। এইটুকু লিখে পদ্মজা থামলো। তার 2 চোখ বেয়ে জল পড়ছে। তার আর লেখার শক্তি পাচ্ছে না। ডায়েরির পৃষ্ঠাটি ছিঁড়ে ডিসলাইয়ের আগুনে জ্বালিয়ে দিল। আলমারি খুলে আমিরের দেওয়া তলোয়ারটি হাতে নিল। তলোয়ারের দিকে দৃষ্টি রেখে বলল, আপনার বুকের হৃদয়ে আমি আজীবন রানী হয়ে থাকতে চেয়েছিলাম। সেই বুকে আমি কি করে আঘাত করব? শেষ কথাটি বলার সময় পদ্মজার 2 চোখ বেয়ে নোনা জল নামে। সে তলোয়ার মেঝেতে রেখে বিছানায় আছড়ে পড়ে কাঁদতে থাকলো।
আমির যে পাশে সবসময় শুতো সেই জায়গাটা জড়িয়ে ধরে চেষ্টা করে, কিন্তু হায়, কোথায় মানুষটার উষ্ণ বুক, যে বুকে মুখ গুজে পদ্মজা তার সব কষ্ট ভুলে যেত। রবিবার তীব্র শীতের সকাল, সময় তখন 8টা। বাড়ি জুড়ে সবার ছোটাছুটি। পদ্মজা বারান্দায় দাঁড়িয়ে বাইরের পরিবেশ পর্যবেক্ষণ করছে। সে পাতাল ঘরের চাবি খুঁজছে। হাতে সময় নেই, আজ রাতের মধ্যে জীবন বাজি রেখে হলেও কিছু করতে হবে। আলো লতিফাকে ইশারা করতেই লতিফা দুজন লোককে উদ্দেশ্য করে বলল, আপনারা খাইবেন না? তারা সত্যি অনেক ক্ষুধার্ত। আবার রান্নাঘর থেকে মাংসের ঘ্রাণ আসছে, সেই ঘ্রাণে খিদে যেন বেড়ে যাচ্ছে। দুজন সম্মতি জানায় তারা খাবে। লতিফা চোখের ইশারায় পদ্মজাকে বেরিয়ে যেতে বলে। তারপর দুজন লোককে খেতে দিল। দুজন ক্ষুধার্ত পাহারাদার কবজি ডুবিয়ে খেতে থাকে। পদ্মজা তাদের অগোচরে বেরিয়ে পড়ে। বাইরের চারপাশ দেখে দ্রুত জঙ্গলে ছুটে আসে। জঙ্গলের পথ তার চেনা, তাই পাতাল ঘরের কাছে আসতে বেশি সময় লাগেনি। আল্লাহর নাম নিয়ে সে পাতাল ঘরে প্রবেশ করে। তার হাতের চাবি প্রবেশদ্বার খুলতে সক্ষম হয়। পদ্মজা এক হাতে শক্ত করে ধরে ছুরি। ধর রক্ত ও স্বাগতম দরজার মাঝ বরাবর এসে থমকে যায়। কেউ নেই, সবকিছু চুপচাপ, নির্জন। সে এখন যেখানে দাঁড়িয়েছে তার পাশের দেয়ালে চাবুক ছিল, তাও নেই। পদ্মজা থম মেরে কতক্ষণ দাঁড়িয়ে রইল। মেয়েগুলো আছে তো? প্রশ্নটা মাথায় আসতেই পদ্মজার বুকে ধড়াস করে কিছু যেন পড়ে। সে দৌড়ে ধর রক্তে প্রবেশ করলো। উন্মাদের মতো প্রতিটি ঘর দেখলো, কেউ নেই। তার শরীর বেয়ে ঘাম ছুটে। ধর রক্তের কোথাও কোনো চাবুক, ছুরি, রামদা, কুড়াল কিছু নেই। এখানে যে অনাচার ব্যভিচার হতো তার কোনো প্রমাণ নেই। পদ্মজা স্বাগতম দরজা পেরিয়ে সবকটি ঘরে তন্ন তন্ন করে অসহায় মেয়েগুলোকে খুঁজে, কিন্তু কোথাও কেউ নেই। যখন নিশ্চিত হলো এখানে কেউ নেই, তার হাত থেকে ছুরি পড়ে যায়। দুই হাতে মাথা চেপে ধরে ধপ করে মেঝেতে বসে পড়ে। চোখ ফেটে জল বেরিয়ে আসে। আমির তার চোখে ধুলো দিয়ে প্রতিটি মেয়েকে সরিয়ে দিয়েছে। পদ্মজার তীব্র যন্ত্রণা হতে থাকে। দাঁতে দাঁত চেপে বসে থাকে পদ্মজা। তার মনে হচ্ছে তার মাথায় অনেক ভারী একটা বোঝা। নিজের প্রতি খুব রাগ হয়। সে কাঁদতে থাকলো, শাড়ি খামচে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি পারিনি। আমি এই ব্যর্থতা কোথায় লুকাবো আল্লাহ? পদ্মজার কান্না দেয়ালে দেয়ালে বাড়ি খেয়ে পুরো পাতালপুরীতে প্রতিধ্বনি হতে থাকে। সমাবেশে বাড়ির মেয়ে বউদের যাওয়া আবশ্যক। এটা হাওলাদার বংশের আরেক রীতি। পরিবারের সবাই সেখানে উপস্থিত থাকবে। শাহানা, শিরিন তৈরি, তারা নিজ তলায় অপেক্ষা করছে। পদ্মজা তার ঘরে স্তব্ধ হয়ে পালঙ্কে বসে আছে। লতিফা হন্তদন্ত হয়ে ঘরে প্রবেশ করলো। বলল, ও পদ্ম, বোরখা পিন্দু নাই কেন? জলদি করো। পদ্মজা লতিফার দিকে তাকালো। তার চোখের চারপাশ লাল, চোখ ফোলা ফোলা ভাব। সে আত্মগ্লানিতে তলিয়ে যাচ্ছে। বারবার মনে হচ্ছে সে চাইলে পারত মেয়েগুলোকে বাঁচাতে। সুযোগ ছিল, সত্যিকার অর্থে তার সুযোগ ছিল না। পেছনের প্রতিটি নিঃশ্বাস সাক্ষী সে প্রতি মুহূর্তে মেয়েগুলোর কথা ভেবেছে, আপ্রাণ চেষ্টা করেছে, হন্য হয়ে চাবি খুঁজেছে। ভেবেছিল আরও 2-3 দিন হাতে আছে। আমির এত দ্রুত 31টা মেয়ে অপহরণ করে ঢাকা নিয়ে চলে যাবে সে ভাবেনি, ঘুণাক্ষরেও ভাবেনি। ভাবলেও কাজ হতো না। কিন্তু এসব কিছুই পদ্মজার মাথায় আসছে না। সে সমান তালে নিজেকে দোষী ভেবে যাচ্ছে, মানসিক যন্ত্রণায় হারিয়ে যাচ্ছে এক অন্য জগতে। রিদওয়ান ঘরে এসে উঁচু গলায় বলল, কি হলো? পদ্মজা এখনো তৈরি হয়নি কেন? আমাদের তো বের হতে হবে। পদ্মজার আচমকা মনে হলো আমির মেয়েগুলোকে আজ রাত একটা গোডাউনে অথবা অফিসে রাখতে পারে, আর নয়তো বাসায়। এর মধ্যে যদি কিছু করা যায়, কিন্তু কার সাহায্য নিবে সে? এখানে ঢাকার কে আছে? সেকেন্ড 3 ভাবার পর তার মাথায় লিখনের নাম আসে। লিখন চাইলে আমিরকে থামাতে পারবে, অবশ্যই পারবে। এতে আমিরের সম্পর্কে সব জেনে যাবে লিখন, বলি হবে আমির। এটা ভাবতে পদ্মজার কষ্ট হয়। সে ঢোক গিলে নিজের আবেগ অনুভূতি সামলায়। সে আমিরকে মনে মনে বলি দিল। এখন লিখন একমাত্র আশা। শুনেছে শুটিং এখনো চলছে। পদ্মজা সিদ্ধান্ত নেয় সে যেভাবেই হোক লিখনের সাথে আজ যোগাযোগ করবে। রিদওয়ানের দিকে আগুন দৃষ্টি নিক্ষেপ করে পদ্মজা বলল, আসছি। রিদওয়ান তাড়া দিয়ে বলল, জলদি। তারপর বেরিয়ে গেল। রিদওয়ান বের হতেই পদ্মজা বিড়বিড় করলো, বেজন্মা। তারপর দ্রুত বোরখা নিকাব পরে নিল। মৃদুল তার মা বাবাকে নিয়ে হাওলাদার বাড়িতে পা রাখে। তার বুকের গোপন কুঠুরিতে থাকার হৃদয়টা খুশিতে নৃত্য করছে। যখন সে তার মা বাবাকে বলল সে বিয়ে করতে চায় আর মেয়েও পছন্দ করেছে, তখনই তার মা বাবা দুজন খুশিতে আটখানা হয়ে যায়। মিয়া বাড়ির সবাই খুশিতে ভোজ আয়োজন করে। তাদের আদরের দুলাল মৃদুল এতদিন অলন্দপুর ছিল বলে তার মা জুলেখা বানু অসুস্থ হয়ে পড়ে। 6 বিঘা জমির উপর কাঠের বাড়ি আর 90 বিঘা জমির একমাত্র উত্তরাধিকার মৃদুল। তার অনুপস্থিতিতে বাড়ির প্রতিটি মানুষ মৃতের মতো হয়ে গিয়েছিল। এমতো অবস্থায় মৃদুলের বিয়ের সিদ্ধান্ত তাদের মাঝে ঈদের আনন্দ নিয়ে এসেছে।
তাই এত দ্রুত তাদের আগমন। মৃদুলের বাবা গফুর মিয়া মাথায় টুপি, গায়ে দামি পাঞ্জাবি, শরীর থেকে আদরের ঘ্রাণ ভেসে আসছে। জুলেখা নিকাব তুলে মৃদুলকে বললেন, বাড়িতে কি কেউ নাই? মৃদুল জুলেখাকে এক হাতে জড়িয়ে ধরে বলল, অন্দরমহলে গেলেই মানুষ পাইবেন, একটু ধৈর্য ধরেন আম্মা। জুলেখা বানু কপাল কুঁচকালেন। তিনি স্বাস্থ্যবান একজন মহিলা, বাচাল প্রকৃতির মানুষ, রূপ এবং সম্পদ নিয়ে অহংকার শেষ নেই। তিনি সরু চোখ চারপাশ দেখতে দেখতে অন্দরমহলে আসেন। অন্দরমহলের সামনে রিনু ছিল। রিনু মৃদুলকে দেখতে পেয়ে দাঁত বের করে হাসলো। এগিয়ে এসে বলল, মৃদুল ভাইজান, আয়া পড়ছেন? আইসি, দেখা যাইতেছে না? রিনু বোকার মতো হাসে। জুলেখা বানু আর গফুর মিয়ার পা ছুঁয়ে সালাম করে। মৃদুল বলল, ফুপি আম্মা ঘরে আছে? না ভাইজান, বাড়ির সবাই স্কুল ঘরে গেছে। মৃদুলের পূর্বে জুলেখা প্রশ্ন করলেন, ক্যারে, ওইখানে কি দরকার? রিনু বিস্তারিত বলল। গফুর মিয়া সন্তুষ্টির সাথে বললেন, মন্ডা জুড়াই গেল, হাওলাদার বাড়ির আত্মীয় যে হইব হেই 7 জনমের কপাল। গফুরের প্রশংসা জুলেখা বানুর ভালো লাগেনি। অন্যের প্রশংসা তিনি সহ্য করতে পারেন না। হাতের ব্যাগটা রিনুর দিকে বাড়িয়ে দিয়ে ঝাঁঝালো স্বরে বললেন, এই সেরি, ধরো ব্যাগটা। রিনু হাত বাড়িয়ে ব্যাগ নিল। জুলেখা বানু বললেন, আমরা কোন ঘরে থাকবো? লয়ে যাও। আপনারা আলোক ঘরে থাকবেন, বলল রিনু। জুলেখা পিছন ফিরে আলোক ঘরের দিকে ইশারা করে বললেন, এই টিনের ঘরটাত? জুলেখার প্রশ্ন অবজ্ঞা। তিনি টিনের ঘরে থাকতে আগ্রহী নয়, বুঝাই যাচ্ছে। রিনু কিছু বলল না। মৃদুল জুলেখাকে আদুরে স্বরে বলল, আম্মা কম কথা কন, আমরা মেহমান। রিনু জুলেখার কথাবার্তা বুঝে গেছে। এই মহিলা কোন প্রকৃতির। সে মনে মনে ভাবে পূর্ণার কপালে ঝাঁটা আছে। জুলেখা আলোক ঘরে থাকবে না, এটা নিশ্চিত। রিনু জুলেখাকে অন্দরমহলে নিয়ে আসে। রানী লাবণ্যর খালি ঘরটা দেখিয়ে বলল, এই ঘরে থাকবেন। জুলেখা ব্যাগপত্র রেখে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ে। হাত পা ম্যাজম্যাজ করছে। একবার ভাবলেন রিনুকে বলবেন পা টিপে দিতে, কি মনে করে যেন বললেন না। মৃদুল গফুর মিয়াকে বলল, আব্বা আমি গোসল কইরা খাওয়া দাওয়া কইরা স্কুল ঘরে যাইতাছি, আপনি যাইবেন? জামু, মহৎ কাজ নিজের চোখে দেখাও ভাগ্যের ব্যাপার। মৃদুল জুলেখার উদ্দেশ্যে বলল, আম্মা আপনি যাইবেন? জুলেখা ক্লান্ত, তিনি মিনমিনিয়ে বললেন, না আব্বা আমি যাবো না। মৃদুল ব্যাগ থেকে লুঙ্গি গামছা বের করলো। জুলেখা উঠে বসেন। রিনুকে ডেকে বললেন, এই সেরি, কলটা কোন দিকে? আমারে দেখায় দাও। জুলেখা আদেশ করলো নাকি হুমকি দিল রিনু বুঝতে পারছে না। সে চুপচাপ জুলেখাকে নিয়ে কলপারে গেল। লতিফা থাকলে ভালো হতো। নতুন কোনো মেহমান এসে তেরিবেরি করলে লতিফা শায়েস্তা করতে পারে। মাথার উপর সূর্য, মাঠ ভর্তি মানুষ, এক পাশে মহিলা ও বাচ্চারা, অন্য পাশে পুরুষরা। শৃঙ্খলা বজায় রাখছে রিদওয়ান। উপর থেকে দেখলে রিদওয়ান একজন সৎ, মহৎ, ভদ্র, শান্ত ব্যক্তি, যাকে সবসময় দেখা যায় না। সবাই জানে রিদওয়ান জ্ঞানী মানুষ, সারাক্ষণ বইপত্র নিয়ে থাকে, তাই তার দেখা পাওয়া যায় না। ভেতরের খবর যদি নিষ্পাপ মনের মানুষগুলো জানতো, হায় আফসোস। উপস্থিতি প্রতিটি মানুষ খুব খুশি। এত এত মানুষকে শীতবস্ত্র দেওয়া কম কথা নয়। সে কাজটা যখন হাওলাদার বাড়ির মানুষেরা করে, সবার কাছে তখন তারা ফেরেস্তা হয়ে ওঠে। ফেরেস্তার সাথে তুলনা করা ঠিক হয়। মজিদ হাওলাদার, খলিল হাওলাদার শীতবস্ত্র বিতরণ করছে। পদ্মজা একপাশে দাঁড়িয়ে আছে। পদ্মজার সাথে আঠার মতো লেগে আছে দুটি লোক, দুইজন দুই দিকে দাঁড়ানো। তাদের চোখে সর্বক্ষণ পদ্মজার উপর। পদ্মজার চোখ দুটি লিখনকে খুঁজছে। লিখন এখানে আসবে নাকি সে জানে না, তবে প্রার্থনা করছে সে যেন আসে। আজ তার উপস্থিতি অনেকগুলো মেয়েকে বাঁচাতে পারে। লিখন নিঃসন্দেহে একজন ভালো মানুষ। সবকিছু শোনার পর সে কোনো ব্যবস্থা অবশ্যই নেবে। লিখন ভিড় ঠেলে প্রান্তর পাশে এসে দাঁড়ালো। প্রান্ত লিখনকে দেখে অবাক হলো, তারপর হেসে কর্মর্দন করলো। বলল, কেমন আছেন ভাইয়া? ভালো, তুমি কেমন আছো? পূর্ণা প্রেমা আসেনি? আসছে, ওইদিকে আছে। প্রান্ত স্কুলের ডান দিকে ইশারা করে বলল। ত্রিধা লিখনকে প্রশ্ন করলো, কে ও? লিখন চাপা সরে বলল, পদ্মজার ভাই। ত্রিধা তাৎক্ষণিক প্রান্তকে প্রশ্ন করলো, তোমার পদ্মজা আপা কোথায়? প্রান্ত সোজা আঙুল তাক করে বলল, ওই যে। ত্রিধা চোখ ছোট ছোট করে সেদিকে তাকায়। প্রান্তকে আবার প্রশ্ন করে, সবার তো মুখ ঢাকা, পদ্মজাকে? প্রান্তের আগে লিখন বলল, লম্বা মেয়েটা। ত্রিধা আর চোখে লিখনের দিকে তাকালো, বলল, মুখ না দেখে চিনলে কি করে? জানি না, মনে হলো। প্রান্ত, ঠিক বলেছি? প্রান্ত হেসে সম্মতিসূচক মাথা নাড়ালো। ত্রিধার খুব মন খারাপ হয়। প্রান্ত বলল, ভাইয়া আপা আপনাকে খুঁজছিল। কোন আপা? পদ্মজা আপা। মুহূর্ত লিখনের কি হয়ে যায় সে নিজেও জানে না। তার বুকে অপ্রতিরোধ্য তুফান শুরু হয়। পদ্মজা তাকে খুঁজছে, এ যেন অসম্ভব। লিখন চকিতে পদ্মজার দিকে তাকালো। পদ্মজার মুখ দেখা যাচ্ছে না, হাত পা ঢাকা, তবুও মনে হচ্ছে সে পদ্মজাকে দেখতে পাচ্ছে। 6 বছর পূর্বে পদ্মজাকে যে রূপে প্রথম দেখেছিল, সে দৃশ্য ভেসে উঠে। তাদের প্রথম কথা, টমেটো আছে নাকি জিজ্ঞাসা করা, কত সুন্দর সেই মুহূর্ত। লিখন পদ্মজার কাছে যাওয়ার জন্য পা বাড়ালো। লিখনের চোখে মুখে আনন্দ স্পষ্ট। পদ্মজা খুঁজছে শুনে এতই আনন্দিত হয়েছে মানুষটা, ব্যাপারটা ত্রিধাকে কষ্ট দিচ্ছে। তার বুকে চিনচিন ব্যথা শুরু হয়। শাহানার অনেকক্ষণ ধরে মাথা ঘুরাচ্ছে।
সে বেশিক্ষণ মানুষের মাঝে থাকতে পারে না, শরীর দুর্বল লাগছে। পদ্মজার এক হাত ধরে দুর্বল স্বরে বলল, পদ্ম, আমার মাথা ঘুরাইতেছে। পদ্মজা বিচলিত হয়ে বলল, বেশি খারাপ লাগছে? শাহানার চোখ বুজে আসছে। সে অনেক কষ্টে বলল, মাথাত পানি দেও আমার, দেও বোন। স্কুলের পিছনে ঝোপঝাড় আর মাদানী নদী আছে, একটা ঘাটও আছে, পানির ব্যবস্থা আছে। পদ্মজা শাহানার এক হাত শক্ত করে ধরে ঘাটে নিয়ে আসে। দুজন লোকও সাথে যায়। শাহানা নিকাব খুলে আর আগে দুজন লোককে উদ্দেশ্য করে বলল, এই তোমরা আইসো কেরে? নিকাব খুললা পানি দিমু মাথাত, যাও তোমরা। দুজন লোক নিজেদের মধ্যে পরামর্শ করে চলে যায়। এদিকে কেউ নেই, কেউ আসতে চাইলেও তাদের সামনে দিয়ে আসতে হবে, তাই ভয় নেই। শাহানা নিকাব খুলে মাথায় পানি দিল। শাহানা মাথা ঝুঁকে রাখে আর পদ্মজা দুই হাতে পানি দিয়ে শাহানার মাথা ঢালে। কিছুক্ষণ পানি দেওয়ার পর শাহানা সুস্থ বোধ করে। বিশ্রাম নেওয়ার জন্য সে একটু দূরে একটা গাছের গোড়ায় এসে বসলো। পদ্মজা চারপাশ দেখে নিজের নিকাব খুলল। চোখ দুটি জ্বলছে, পানি দেওয়া প্রয়োজন। পদ্মজা যেখানে শাহানা পদ্মজার এমন অবস্থা দেখে চমকে যায়। সে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি এসেই সমাবেশে চলে এসেছে। পদ্মজার সাথে নিকাব পরা অবস্থায় কথা হয়েছে, তাই পদ্মজার এই অবস্থা সে আগে দেখেনি। লিখনের কথা হারিয়ে যায় বা খাড়া হয়ে পড়ে সে। একেই বোধহয় বলে পৃথিবী থমকে যাওয়া। পদ্মজা দ্রুত নিকাব পরে নিল। পদ্মজা এক পা করে উপরে উঠে আসে। পদ্মজার প্রতিটি কদম লিখনের হৃৎপিণ্ড কাঁপন ধরায়। সে কথা বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। শাহানা পদ্মজার এক হাত ধরে বিচলিত হয়ে প্রশ্ন করলো, ও পদ্ম, তোমার এই অবস্থা কেমনে হইল? পদ্মজা চাপা সরে বলল, বাড়িতে গিয়ে সব বলবো আপা। শাহানার চোখ দুটি বড় বড় হয়ে তাকিয়ে আছে। পদ্মজার শরীরে যে দাগ সে দেখেছে, এতে নিশ্চিত কেউ পদ্মজাকে মেরেছে। গলা চেপে ধরেছে, গালে নখের আঁচড়ও রয়েছে। শাহানা স্তব্ধ হয়ে যায়। আমির পদ্মজার জন্য কতটা পাগল সবাই জানে। আমির পদ্মজার ভালোবাসার গল্প সবার মুখে মুখে। শাহানা, শিরিন দুজনই তাদের শ্বশুরবাড়িতে আমির পদ্মজার ভালোবাসার গল্প করে। সেই পদ্মজার গায়ে মারের দাগ। আমিরের তো মারার কথা নয়, অন্য কেউ পারবে না। তাহলে কিভাবে কি হলো? শাহানার মাথায় কিছু ঢুকছে না। পদ্মজা লিখনের দিকে তাকাতেই লিখন নিঃশ্বাস ছাড়ল। নিঃশ্বাসের শব্দ উপস্থিত ত্রিধা, শাহানা, পদ্মজা তিনজনই শুনতে পায়। পদ্মজা তার রিনঝিনে মিষ্টি কণ্ঠে বলল, আপনার সাথে আমার কথা ছিল। লিখন ঠায় দাঁড়িয়ে থেকে স্পষ্ট স্বরে বলল, কি হয়েছে তোমার সাথে? লিখনের চোখের কার্নিশে জল জমে। পদ্মজা অপ্রস্তুত হয়ে পড়ে। কেউ তার মুখ দেখলে তাকে অনেক রকম প্রশ্নের সম্মুখীন হতে হবে, তাই সে মুখ দেখাতে চায়নি কাউকে। পূর্ণা প্রেমার সাথে যখন দেখা হয় তখনও সে রেকাব খুলেনি। লিখন এক পা এগিয়ে এসে আবার প্রশ্ন করলো, কে মেরেছে? পদ্মজার বুক ধুকপুক করছে। তার মিথ্যে বলার অভ্যেস নেই, আবার সত্যটাও বলা সম্ভব নয়। পরিস্থিতি সেরকম নয়। পদ্মজা লিখনের পাশে দাঁড়িয়ে থাকা ত্রিধার দিকে তাকালো। পুতুলের মতো মিষ্টি সুন্দর মেয়েটা উৎসুক হয়ে তাকিয়ে আছে। ত্রিধা পদ্মজার শরীরের দাগ নিয়ে চিন্তিত নয়, সে আগ্রহ নিয়ে পদ্মজার চোখ দেখছে। কাদার কারণে চোখে ফুলে থাকলেও সৌন্দর্য হারিয়ে যায়নি। অসম্ভব সুন্দর চোখ দুটো, টানা টানা। বোধহয় একেই বলে তৃষা ঈর্ষান্বিত। পদ্মজা লিখনের প্রশ্নে বলল, মারের দাগ হতে যাবে কেন? লিখন রুদ্ধশ্বাসে বলল, মুখে দাগ, গলা চেপে ধরার দাগ, চোখ ফুলে আছে। কে বলবে এটা মারের দাগ না? আমির হাওলাদার মেরেছে? শাহানা চমকে যায়, রাগ হয়। শাহানা শিরিন আমিরকে অনেক ভালোবাসে। আমিরকে নিয়ে এত বড় কথা কি করে বলতে পারে লিখন? শাহানা তেড়ে এসে রাগী স্বরে বলল, বাবু মারবো কেরে? তুমি কি তা কও? পদ্মজা দ্রুত লিখনকে বলল, সব বলবো। আপনার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে, আপনার সাহায্য প্রয়োজন, অনুগ্রহ করে শুনুন। শাহানা পদ্মজার এক হাত ধরে নিজের দিকে ফিরিয়ে বলল, পরপুরুষের কাছে কি তার সাহায্য তোমার পদ্ম? পদ্মজা বলল, আপা, আমি আপনাকে সব বলবো, একটু সময় দিন। পদ্মজাকে পাহারা দেওয়া দুজন লোকের নাম হাবু আর জসিম। হাবু জসিমকে একা একা দূরে দাঁড়িয়ে থাকতে দেখে রিদওয়ান পদ্মজাকে খুঁজতে থাকলো। খুঁজতে খুঁজতে ঘাটে এসে উকি দেয়। লিখনের সামনে পদ্মজাকে দেখে ভয় হয় রিদওয়ানের। লিখন দেশের একজন খ্যাতিমান অভিনেতা। সে যদি পদ্মজার মুখ থেকে সব জেনে যায়, সে কোনো মূল্যে তাদের ধ্বংস করতে উঠে পড়ে লাগবে, আর সফলও হতে পারবে। পদ্মজা পারে না, কারণ তার স্বামী এতে জড়িত। তার দুই বোনকে নিয়ে ভয় আছে। সর্বোপরি সে একজন নারী। রিদওয়ান দূর থেকে ডাকলো, পদ্মজা। রিদওয়ানের কণ্ঠ শুনে পদ্মজা আশাহত হয়। লিখনের সাথে কথা যে আর দীর্ঘ হওয়া সম্ভব নয় তা স্পষ্ট। পদ্মজা তাকালো। রিদওয়ান এগিয়ে এসে বলল, চাচা যেতে বলেছে। শাহানা রিদওয়ানকে বলল, মাথাটা ঘুরাইতাছিল, পদ্ম আমারে ঘাটে আইনা পানি দিছে। রিদওয়ান আর চোখে লিখনকে দেখলো, লিখনের প্রতিক্রিয়া দেখলো। লিখন তাকাতেই সে দৃষ্টি সরিয়ে নিল। রিদওয়ানের দৃষ্টি দেখে লিখনের বিচক্ষণ মস্তিষ্ক বুঝে যায়, এই দৃশ্য ঘাপলা আছে। পদ্মজা ভালো নেই, তার সাথে খারাপ কিছু হচ্ছে, আর রিদওয়ান সব জানে, সে জড়িত। রিদওয়ান শাহানাকে বলল, এখন ঠিক আছো?
শাহানা এক হাতে নিজের কপাল চেপে ধরে বলল, হ ভাই। রিদওয়ান হেসে লিখনের দিকে তাকালো, কর্মর্দন করে বলল, কি খবর? রিদওয়ানের জবাব না দিয়ে লিখন বলল, আমি পদ্মজার সাথে কিছুক্ষণ কথা বলতে চাই। রিদওয়ান পদ্মজার চোখের দিকে তাকায়, তারপর লিখনের দিকে চেয়ে বলল, কি কথা? ব্যক্তিগত? দয়া করে সুযোগ করে দিলে খুশি হব। লিখনের সোজাসুজি কথা। রিদওয়ান দূরে সরে দাঁড়ালো, বলল, পদ্মজা আমাদের বাড়ির বউ, সে যার তার সাথে বাইরে নির্জনে কথা বলতে পারে না। লিখনের হাঁসফাঁস লাগছে, সে জ্ঞানহীন হয়ে পড়ছে, নিজেকে ঠিক রাখতে পারছে না। মন বারবার বলছে পদ্মজা ভালো নেই, সত্যিই তো ভালো নেই। লিখন বলল, পদ্মজা আমাকে কিছু বলতে চায়। রিদওয়ান পদ্মজার দিকে তাকিয়ে আদেশের স্বরে বলল, পদ্মজা চলো, চাচা ডাকে। পদ্মজা রিদওয়ানকে মোটেও ভয় পায় না। রিদওয়ানের আদেশ শোনা তো দূরের কথা, তবে সে এই মুহূর্তে কিছুই লিখনের সাথে কথা বলা সম্ভব নয়। তাই সে চলে যাওয়ার কথা ভাবে। চলে যাওয়ার জন্য উদ্যত হতে লিখন পথ আটকায়। তার গলার স্বর চওড়া হয়, আমাকে বলে যাও, তোমার গলায় কিসের দাগ? মুখে কিসের দাগ? কে মেরেছে? কে মেরেছে প্রশ্নটা কানে আসতে রিদওয়ানের গলা শুকিয়ে যায়। এত কিছু কি করে লিখন দেখলো? পদ্মজা দেখিয়েছে? এভাবে বাইরের পুরুষ মানুষকে নিজের গলা দেখিয়েছে? রিদওয়ান তার আসল রূপ ভাষা নিয়ন্ত্রণ করতে পারল না। পদ্মজার উদ্দেশ্যে বলল, তুমি না সতী সাবিত্রী, পরপুরুষকে গলা দেখিয়ে বেড়াও? আমির জানে? লিখনের মাথা চড়ে যায়। সে শেষ কবে নিজের ব্যক্তিত্ব নিয়ন্ত্রণ হারিয়েছে সে জানে না, তবে আজ হারিয়েছে। তার কাছে পরিষ্কার পদ্মজা অত্যাচারিত, তার উপর জুলুম করা হয়। লিখন রিদওয়ানের শার্টের কলার চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, মুখ সামলিয়ে কথা বলুন। রিদওয়ান লিখনকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। লিখনের ঝাঁকড়া চুল কপালে ছড়িয়ে পড়ে। রিদওয়ান বলল, অন্যের বউয়ের উপর নজর দেওয়া বন্ধ করুন। পদ্মজা চলো। রিদওয়ান পদ্মজার হাত চেপে ধরে। পদ্মজা এক ঝটকায় রিদওয়ানের হাত সরিয়ে দিয়ে ঝাঁঝালো স্বরে বলল, আমি একাই যেতে পারি। তারপর লিখনকে বলল, কথা বাড়াবেন না, আমাকে যেতে দিন। লিখন কারো কথা শুনতে রাজি নয়, সে তার ধৈর্য ব্যক্তিত্ব থেকে সরে এসেছে। লিখন আবারও পদ্মজার পথ আটকালো। প্রশ্ন করলো, কাকে ভয় পাচ্ছ তুমি? আমাকে বলো। শাহানা নিজেও অবাক পদ্মজার অবস্থা দেখে, কিন্তু লিখনের পদ্মজাকে নিয়ে বাড়াবাড়ি তার ভালো লাগছে না। অন্য পুরুষ কেন তাদের বাড়ির বউদের জন্য এত আকুল হবে? শাহানা কর্কশ কণ্ঠ লিখনকে বলল, আপনি পথ ছাড়েন না কেন? অন্য বাড়ির বউরে এমনি আটকানি ভালো মানুষের কাম না। লিখনের চোখ মুখে অসহায়ত্ব স্পষ্ট। অন্য বাড়ির বউ, অন্যের বউ, এই শব্দগুলো কেন পৃথিবীতে এসেছে? সহ্য করা যায় না। রিদওয়ান লিখনকে ধাক্কা দিয়ে সরাতে চাইলে লিখন রিদওয়ানের হাত ধরে ফেলে। রিদওয়ানের মুখের কাছে গিয়ে চাপা স্বরে বলল, পদ্মজা আমার হৃদয়ে যত্নে রাখা জীবন্ত ফুল, তার গায়ে আঘাত করার সাহস কে করেছে? তাকে আমি টুকরো টুকরো করব। লিখনের হুমকি রিদওয়ানের গায়ে আগুন ধরিয়ে দেয়। সে আমিরকে সহ্য করে কারণ আমির ঠান্ডা মাথার খুনি, চোখের পলকে যে কাউকে ধ্বংস করে দিতে পারে। সবচেয়ে বড় কথা, পাতাল ঘর, বাড়ি, অফিস, গোডাউন সবকিছুর একমাত্র মালিক আমির। তাই রিদওয়ান রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তাই বলে সাধারণ জগতে একজন অভিনেতার হুমকি সহ্য করবে? কিছুতেই না। রিদওয়ান লিখনের চোখে আগুন তাকিয়ে বলল, এসব সিনেমায় গিয়ে বলুন, নাম বাড়বে। লিখন রিদওয়ানকে ছেড়ে পদ্মজার দিকে মুখ করে দাঁড়ালো। বলল, পদ্মজা তুমি তো ভীতু না? ভয় পেও না, আমাকে বলো কি হয়েছে তোমার সাথে। পদ্মজা বলল, আমি কাউকে ভয় পাচ্ছি না, আপনার সাথে পরে কথা বলবো। রিদওয়ান পদ্মজার দিক তেড়ে এসে বলল, পরে কিসের কথা? রিদওয়ান পদ্মজার মুখের উপর ঝুঁকে বলে। লিখনের রাগ বাড়ে, সে রিদওয়ানের পিঠের শার্ট খামচে ধরে। সঙ্গে সঙ্গে রিদওয়ান লিখনের মুখ বরাবর ঘুষি মারল। ত্রিধা, পদ্মজা, শাহানা চমকে যায়। ত্রিধা আতঙ্কে লাল হয়ে যায়, সে দৌড়ে এগিয়ে আসে। লিখন তার ঘোলা চোখ দিয়ে রিদওয়ানের উপর অগ্নি বর্ষিত করে। রিদওয়ানকে তার ঘুষি ফিরিয়ে দেয়। দুজন মারামারি পর্যায়ে চলে যায়। ত্রিধা, পদ্মজা কেউ থামাতে পারে না। আর কিছু সময় ভাবে চললে কেউ একজন খুন হয়ে যাবে। শাহানা চিৎকার করতে করতে স্কুলের সামনে ছুটে যায়। তার চিৎকার শুনে উপস্থিত মানুষদের মাঝে হট্টগোল শুরু হয়। শৃঙ্খলা ভেঙে যায়। মজিদ খলিল ছুটে আসে স্কুলের পিছনে। পরিচালক আনোয়ার হোসেন লিখনকে মারামারি করতে দেখে খুব অবাক হন। সবাই মিলে লিখন ও রিদওয়ানকে থামালো। তারপর দুজনকে নিয়ে স্কুলের সামনে আসে। উপস্থিত মানুষেরা উৎসুক হয়ে তাকিয়ে আছে। গুরুজনরা জিজ্ঞাসা করে, তারা কেন মারামারি করছিল? মজিদ হাত তুলে সবাইকে শান্ত করে। তারপর রিদওয়ানের দিকে তাকালেন। রিদওয়ান চোখের ইশারায় কিছু বলেছে, কিন্তু মজিদ বুঝতে পারেননি। তিনি রিদওয়ানকে জিজ্ঞাসা করলেন, কি সমস্যা রিদওয়ান? এমন অসভ্যতামির মানে কি? রিদওয়ান বাঁকা চোখে উপস্থিত মানুষদের দেখালো। সবাই তাকিয়ে আছে। আজ কেলেঙ্কারি হয়ে যাবে নিশ্চিত। রিদওয়ান মাথা নিচু করে বলল, লিখন শাহ পদ্মজার পথ আটকাচ্ছিল। রিদওয়ানের কথা শুনে মানুষদের মুখে থেকে লিখনের উদ্দেশ্যে ছিছি বেরিয়ে আসে। লিখন হতবাক হয়ে যায়। হতবাক হয় পূর্ণা, প্রেমা, প্রান্ত, পদ্মজা। মজিদ লিখনকে প্রশ্ন করলেন, রিদওয়ান যা বলছে সত্য? লিখন পদ্মজার চোখের দিকে তাকালো।
তারপর বলল, সত্য, কিন্তু আমি পদ্মজার গলায় ও মুখে মারের দাগ দেখেছি। গলায় যে দাগ, সেই দাগ দেখে বোঝা যায় তার গলায় কেউ চেপে ধরেছিল। মুখের ক্ষত, নখের আঁচড়, চোখ ফোলা। আমি শুধু জানতে চাচ্ছিলাম এসব কি করে হয়েছে, কে মেরেছে। লিখনের কথা শুনে মজিদের মাথা ঘুরে যায়। আমির বলেছিল পদ্মজাকে সমাবেশে না আনতে, এতে সমস্যা হতে পারে। মজিদ আমিরের কথায় গুরুত্ব দেননি, ভেবেছে পদ্মজা গ্রামে আছে, সবাই জানে। আর গত সমাবেশে তিনি বলেছিলেন পরবর্তী সমাবেশে আমির বা পদ্মজা বিতরণ করবে শীতবস্ত্র। আমির তো চলে গেল, তাই পদ্মজাকে এনেছে। আর এই সমাবেশে বাড়ির মেয়ে বউরা অসুস্থ থাকলেও উপস্থিত থাকে। যদি কেউ প্রশ্ন করে আমিরের বউ কোথায়, প্রশ্নটা সহজ উত্তরও বানিয়ে দেওয়া যেত। তবুও মজিদ হাওলাদার প্রশ্ন এড়াতে পদ্মজাকে নিয়ে এসেছেন। তিনি প্রশ্ন শুনতে পছন্দ করেন না। মজিদের মুখের রং পাল্টে যাওয়াটা লিখনের চোখে পড়ে। সে ভেবে নেয় এ সম্পর্কে মজিদও জানে। সে সবার সামনে প্রশ্ন করে, আপনার বাড়ির বউয়ের শরীরে মারের দাগ কি করে এলো? মজিদের কণ্ঠস্বর পরিবর্তন হয়। তিনি কাটকাট স্বরে বললেন, তুমি কি করে দেখেছো? পদ্মজা ঘাটে নিকাব খুলে মুখে পানি। মজিদ লিখনের কথায় বাধা দিয়ে বললেন, তুমি বাড়িতে এসো, এই নিয়ে কথা হবে। মজিদ ভেতরে ভেতরে ভয়ে জমিয়ে গিয়েছেন। পদ্মজা যদি মুখ খুলে কি হবে? এখানে